আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা কথা বলবো চট্টগ্রাম বোর্ড 2020 এর বোর্ড সৃজনশীল নিয়ে। তো দেখো, এখানে আমাদেরকে দুইটা বিক্রিয়া দেওয়া হয়েছে। একটা হচ্ছে আহ, দুই কার্বন একটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ইথানল। ইথানল এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে। আর সেকেন্ড বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক প্লাস কপার সালফেট ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ কপার সালফেটের মধ্যে থেকে কপারকে প্রতিস্থাপিত করতেছে কে? জিঙ্ক। জিঙ্ক কপারকে সরিয়ে দিচ্ছে। তো সেকেন্ড বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর প্রথম বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া। ওকে, আমরা সো এখান থেকে জাস্ট দুইটা বিক্রিয়া সাজে আমাদেরকে উদ্দীপক সাজানো হয়েছে। এবারে আমি যাব আমাদের ক খ যেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে। তাহলে ফার্স্টে এসে ক নাম্বার প্রশ্ন কি বলছে বলতো? ক নাম্বার প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তো দেখো, এটা সংজ্ঞা আমরা খুব সহজেই এইভাবে দিতে পারি যে বিগলিত বা দ্রবীত অবস্থায় তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনো যৌগের বিয়োজনের মাধ্যমে আয়ন সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। প্রাথমিকভাবে বা আপাত দৃষ্টিতে সংজ্ঞা শুনে একটু কঠিন মনে হতে পারে। আসলে আমি সেটাকে সহজ করে দেই, মানে আসলে আলটিমেটলি কি বুঝাতে চাচ্ছে। তো বলতেছে যে ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগ। তাহলে এখন এই যৌগকে, এটা একটা অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য যৌগ হবে, এবং এটা কোন অবস্থায় থাকতে পারবে? বিগলিত বা দ্রবীত অবস্থা, অর্থাৎ এটা হয়তো তরল অবস্থায় থাকবে আর নাহলে অ্যাকুয়াস অবস্থায় থাকবে। তো এর মধ্যে যদি আমরা এখন তড়িৎ পাস করি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা এখন তড়িৎ এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে, মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ পাস করি, তাহলে এখান থেকে দুটো আয়ন সৃষ্টি হবে। একটা হচ্ছে সোডিয়াম আয়ন, আর একটা হচ্ছে কি ক্লোরিন আয়ন, মানে ক্লোরাইড আয়ন। একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে এই যে প্রসেসটা, অর্থাৎ তুমি তড়িৎ দিয়ে কোনো একটা কঠিন যৌগের যেই গলিত অবস্থা বা দ্রবীত অবস্থাকে দুইটা আয়নে ভাগ করতেছো, সেই প্রসেসটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রসেস। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আশা করি পেয়ে গিয়েছি। এবারে আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখো, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে যে হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা হয় না কেন, মানে হিলিয়ামকে কেন আমরা গ্রুপ 2 এ রাখি না, কেননা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তো গ্রুপ 2 এর মতো। তো আসো, এবার আমরা এই প্রশ্নের অ্যান্সার খুঁজবো যে হিলিয়াম কেন 2 এ থাকে না। খেয়াল করো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি যে হিলিয়াম 2 এবং তার ক্ষেত্রে হয় 1s2, তাহলে সেই হিসেবে সে এস ব্লক মৌল এবং সে গ্রুপ 2তেই তার স্থান পাওয়া উচিত, কারণ এসে 2টি ইলেকট্রন, এবং এই এসে 2টি ইলেকট্রন যারা গ্রুপ 2 তে যারা আছে এদের সবারও কিন্তু এসে 2টা করে ইলেকট্রনই থাকে। আচ্ছা, তো আমরা এখন চিন্তা করবো এখানে আসলে আলটিমেটলি কোনো একটা মৌলকে যে আমরা পর্যায় সারণীতে স্থান দেই, এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিসকে প্রাধান্য দেই। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো ভৌত অবস্থা, যে তার ভৌত অবস্থা কিরকম, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি, মানে সব থেকে বেশি না, মানে এটাকে আমরা গুরুত্ব দেই। আর নাম্বার 2 হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস, মানে তার ইলেকট্রন বিন্যাসটা কিরকম। তো এই দুইটা জিনিসের মধ্যে হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামের ক্ষেত্রে আমরা ফোকাস করেছি ভৌত অবস্থা, অর্থাৎ হিলিয়ামের ভৌত অবস্থা কিরকম? গ্যাসীয়। গ্রুপ 2 তে যারা আছে এরা কিন্তু গ্যাসীয় না, এরা কঠিন ধাতু, মানে শক্ত এবং ধাতব বা ধাতু তৈরি করতে পারে বা ধাতু যৌগ তৈরি করতে পারে এরা সহজেই। কিন্তু হিলিয়াম এক তো সে কঠিনও না, আবার সে ধাতব বৈশিষ্ট্যপূর্ণ কোনো বৈশিষ্ট্য সে প্রদানও করে না। তার মানে কি, তার সমস্ত কোয়ালিটি গ্রুপ 1 এর সাথে মিলছে না। তার কোয়ালিটিগুলো মিলছে কার সাথে? তার কোয়ালিটিগুলো মিলতেছে গ্রুপ 18 এর যে ভৌত অবস্থা। গ্রুপ 18 এর ভৌত অবস্থা কিরকম? যে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, গ্যাসীয় অবস্থায় থাকে। কেন তারা গ্যাসীয় অবস্থায় থাকে? কেন তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে? কারণ এখানে তাদের অষ্টক পরিপূর্ণ, মানে আমরা গ্রুপ 18 বেলায় বলি অষ্টক পরিপূর্ণ। এখন হিলিয়ামের পক্ষে তো আর অষ্টক পরিপূর্ণ করা সম্ভব না, বাট তার যে স্তর রয়েছে সে তার স্তরে পরিপূর্ণ। আমরা জানি প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে, হিলিয়ামের 2টাই আছে। তাহলে এখান থেকে তুমি তার অবস্থার পরিপূর্ণতা গ্রুপ 18 সাথে মিলাতে পারো। সে নিষ্ক্রিয় মৌল, কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, সে কঠিন না, সে গ্যাসীয় অবস্থায় থাকে। তো এই সকল কারণে আমরা হিলিয়ামকে গ্রুপ 2 এ স্থান না দিয়ে আমরা গ্রুপ 18 তে স্থান দিয়েছি। ওকে, গেল এটা। যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে 3 নাম্বার প্রশ্নে, যে এখান থেকে বন্ধন শক্তি আমাদেরকে বলে দিছে। দেখো, সমস্ত বন্ধন শক্তি, সিএইচ বন্ধন শক্তি, সিসি মানে কার্বন কার্বন বন্ধন শক্তি, কার্বন অক্সিজেন বন্ধন শক্তি। সো কার্বন অক্সিজেন বন্ধন শক্তি এখানে ডাবল বন্ধন হবে। এই যে কার্বন অক্সিজেন, ও না না না, ডাবল বন্ধন তো দেওয়া আছে, তাহলে এটা সিঙ্গেল বন্ধন। ঠিক আছে, কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ধন, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ধন, কার্বন অক্সিজেন ডাবল বন্ধন। ঠিক আছে, তো এই মানগুলো সব দেওয়া আছে, এই মানগুলো সব দেওয়া আছে। তো আমাকে বলতেছে এখান থেকে তুমি এটা হিসাব করো যে আসলে এটার মান কত কি হতে পারে। এটা এখন আমরা এখানে হিসাব করব আর কি। ওকে, তো চলো আমরা আমাদের অ্যান্সার
প্রসিডিউরটা খুঁজি। আমাদের প্রথম কাজ কি বলতো? দেখো আমাদের প্রথম কাজ কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন করা প্লাস বিক্রিয়াটা সমতাকরণ করা। যে কোনো বিক্রিয়ারই তোমার প্রথম কাজই হচ্ছে এই দুটো, যে বিক্রিয়া সম্পন্ন করা প্লাস বিক্রিয়াটিকে সমতাকরণ করা। তো আমরা এখন সেই স্টেপ বাই স্টেপে আগাবো এখানে, যে বিক্রিয়া সম্পন্ন করব, বিক্রিয়া সমতাকরণ করব, তারপরে গাঠনিক সংকেত সাজাবো। তাহলে ফার্স্টে আসো, কার্বন ডাই অক্সাইড এবং পানির কথা প্রশ্নেই বলে দিছে, মানে কার্বন ডাই অক্সাইড এবং পানি যে উৎপন্ন হবে এটা আমি প্রশ্ন থেকেই জানতে পারতেছি। দেন আসো ব্যালেন্স, আমার হাইড্রোজেন এখানে 5টা আর একটা 6টা, মোট আমার কাছে 6টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে অবশ্যই একটা 3 দিতে হবে, তাহলে 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেল। কার্বন আছে কয়টা? কার্বন আছে 2টা, তাহলে কার্বন এখানে 2, যেহেতু তার সামনে 2 দিতে হবে, তাহলে 2টা কার্বন 6টা হাইড্রোজেন। এবারে খেয়াল করো অক্সিজেন আছে কয়টা? মোট 2 দুগুণি 4, 4 আর 3 7, তাহলে অক্সিজেন রয়েছে মোট 7টা, মোট 7টা অক্সিজেন রয়েছে। তো এই 7টা অক্সিজেনে দেখো এখানে তো অলরেডি একটা আছেই, OH এর মধ্যে একটা অক্সিজেন আছে, তাহলে একটা আছে, তাহলে 6টা দরকার। তাহলে আমরা এই O2 এর সামনে কি এটা 3 বসাতে পারি না? তাহলে 3 দুগুণে 6 আর 1 7, তাহলে অক্সিজেন 7টা হয়ে যাবে আর কি, 7টা। তো আমরা এভাবে চাইলে কার্বন ডাই অক্সাইডকে কি করতে পারি, মানে কার্বন ডাই অক্সাইড পানির সমন্বয়ে আমরা বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ব্যালেন্স করতে পারি, বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ব্যালেন্স করতে পারি। ওকে, সো নেক্সট দেখো, তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স করা শেষ। এবারে নেক্সটে কি বলতেছে দেখো, এবারে যেটা বলতেছে যে এবার বিক্রিয়াটিকে গাঠনিক সংকেতের মাধ্যমে সাজিয়ে পাই, অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা এখন গাঠনিক সংকেতে সাজাবো। তো গাঠনিক সংকেতে সাজানোটা খুব সহজ, কার্বনের 4 যোজনী, হাইড্রোজেনের 1 যোজনী, অক্সিজেনের 2 যোজনী, হাইড্রোজেনের 1 যোজনী, এরকম করে আমরা সাজাবো। তো ফলো করো, মাঝে কার্বন 3 দিক থেকে 3টা বন্ধন দাও, দেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন 2 দিক থেকে দূরে দাও। দেখো তাহলে তোমার C2H7 এর কাহিনী শেষ। এখানে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, একটা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন। এরপরে কি আছে? OH, তাহলে বন্ধন ও বন্ধন H, OH কে একসাথে লিখবো না, বন্ধন আকারে লিখবো। সো অক্সিজেনের 2 যোজনী, 2টা বন্ধন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেন আসো 3 মোল আছে O2, তার মানে প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 2 করে, সো 3 মোল দেখো O2 হয়ে গেল। কার্বন ডাই অক্সাইড আছে 2 মোল, সো কার্বন ডাই অক্সাইডে দেখো খেয়াল করো, এখানে এটা মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইডে কিন্তু কার্বনের যোজনী 2 না 4। তুমি এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 2 ভাবতে পারবে না, এই জন্য তাহলে অক্সিজেনের যোজনী 1 হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেনের যোজনী কখনো 1 হয় না, কার্বনের 2 হতে পারলেও অক্সিজেন কখনোই 1 হয় না। সো এখানে আমাকে মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4, তাহলে 4 যোজনী মানে কি কার্বন কে মাঝে রেখে আমরা 4টা বন্ধন চিহ্ন দিব। এবার এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন দিয়ে দাও, 3 অন্য পানি, তো সেজন্য 3। পানির মধ্যে কি আছে? একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন, সো হয়ে গেল। আচ্ছা, গেল এটা। ওকে, সো আমরা এটাকে বন্ধন মানে গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা এটাকে সাজালাম। আচ্ছা ওকে, দেন আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে বিক্রিয়কের বন্ধন ভাঙা জন্য প্রয়োজনীয় শক্তি হিসাব করা। তবে এর আগে আমরা দেখো সেই বন্ধনগুলোকে, যেগুলো আমাকে প্রশ্নে বলে দিয়েছিল, এই যেই আমার যে বন্ধনগুলো প্রশ্নে বলে দিয়েছে যে CH CC CO OH ডাবল O, তারপরে হচ্ছে CO, তো এই বন্ধনগুলোকে আমরা আমাদের জাস্ট দেওয়া আছে এখানে আমরা লিখে ফেললাম। ওকে, এবারে আসো নেক্সট কাজ কি দেখো, বিক্রিয়কের বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি, অর্থাৎ বিক্রিয়ক থেকে বন্ধন যে ভাঙবো সেইটার বন্ধন ভাঙতে আমার কি পরিমাণ এনার্জি লাগবে। তো এবার তোমরা এই জায়গাটা একটু হিসাব করো, যেখান থেকে তুমি কয়টা বন্ধন ভাঙতে পারতেছো। তো আমি এক এক করে হিসাব করি। ফার্স্টে আসো CH বন্ধন, দেখো এই একটা CH, এই একটা CH, 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা কি 5টা CH বন্ধন পেয়েছি? অ্যান্সার হচ্ছে ইয়েস। তারপরে বলতেছে সিসি, দেখো তো শুধুমাত্র এই বন্ধনটাই কিন্তু কার্বন কার্বনের মধ্যে, এই বন্ধনটা কার্বন কার্বনের মধ্যে, সিসি বন্ধন পাচ্ছি একটা। তারপরে আমরা আরো একটা বন্ধন পাচ্ছি, কোনটা দেখো, তারপরে আমরা আরো একটা বন্ধন পাচ্ছি CO, এই যে দেখো এই CO বন্ধন, অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ধন পেয়ে গেলাম। তারপরে আমরা আরো একটা বন্ধন পাচ্ছি OH পেয়ে গেলাম। আর আমাদের এরপরে আছে কি 3 মোল অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ধন, 3 মোল অক্সিজেন ডাবল বন্ধন। এইভাবে কিন্তু সবগুলো পাই টু পাই ধরে ধরে হিসাব করতে হবে। আবার যদি কখনো দেখো যে না এখানে একটা সামনে একটা 2 আছে, অনেক সময় হয় না যে ব্যালেন্স করতে সামনে 2 দেওয়া লাগবে, তাহলে এখানে যা যা হিসাব করছো সবকিছু ডাবল হয়ে যাবে, অর্থাৎ তখন তোমার কাছে হবে 10টা CH, 2টা CC, একটা CO, একটা সরি আমি আবার বলতেছি 10টা CH, 2টা CC, 2টা CO, 2টা OH, এইভাবে তো সবকিছু দ্বিগুণ হয়ে যাবে যদি কখনো ব্যালেন্স করতে গিয়ে আমাকে 2 দিতে হয়। তাহলে আমাদের নেক্সট কাজগুলো খুবই সহজ। দেখো আমরা জাস্ট এখানে কি করলাম, আমরা এখানে জাস্ট এই বন্ধনগুলোর মানকে বসিয়ে দিলাম, এই বন্ধনগুলোর মানকে আমরা
এখানে বসিয়ে দিলাম 350, OH 464 এবং অক্সিজেন 498। বন্ধনগুলোর মান আমরা এখানে বসিয়ে আমরা ফাইনাল ভ্যালু পাচ্ছি 4722, 4722। তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে B1 এর মানটা আমরা কমপ্লিটলি বের করে ফেলতে পারলাম যে B1 হলো 4722। এবারে যাব আমরা B2। আচ্ছা, B2 তে তাহলে ফার্স্টে আমরা B2 এর পোরশনটাকে আমরা ফার্স্টে কপি করে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ উৎপাদের যে গাঠনিক সংকেতটুকু ছিল সেই গাঠনিক সংকেতটুকু আমরা এখানে নিয়ে এসেছি। এবার আসলে হিসাবটা করবো কিভাবে, সবার আগেই ফলো করো, এটা একবারই করেছি দেখো। সবার আগে আমরা হিসাবটা একটু ভেঙে দেখাই তোমাকে। সবার আগে ধরো এই2 ইনটু, এখন দেখো তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা CO বন্ধন আছে? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু C ডাবল বন্ধন O আছে দুইটা। তাহলে এই জন্য 2CO। তাহলে প্রথম 2 হচ্ছে বিক্রিয়া ব্যালেন্সের জন্য, আর দ্বিতীয় 2 হচ্ছে জাস্ট দুইটা আছে সেজন্য। সো ওভারঅল 2 আর 2 গুণ করলে কত পাবো বলো তো? 2 আর 2 গুণ করলে আমরা পাবো 4। তাহলে এই যে 4CO প্লাস সেকেন্ডটাকে একটু ভেঙে দিচ্ছি দেখো। সেকেন্ডটা কিভাবে ভাঙবো আমরা? সেকেন্ডটা ভাঙতে পারি এইভাবে, ফার্স্টে হচ্ছে 3। পানির মধ্যে OH বন্ধন আছে কয়টা? এই একটা বন্ধন, এটাও তো OH বন্ধন। সো পানির মধ্যে OH বন্ধন আছে আমাদের দুইটা। পানির মধ্যে OH বন্ধন আছে কয়টা? দুইটা। সো তুমি এখান থেকে বলতে পারো 3 দুগুণী 6 OH, 6টা OH আমি এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এবার মান বসানোর পালা। 4টা CO বন্ধনের মান হচ্ছে 724 আর OH বন্ধনের মান 464। দেন এখান থেকে সমস্ত ভ্যালু ক্যালকুলেশন করে আমি পাচ্ছি কত? 5680 কিলোজুল। তাহলে B1 4722 কিলোজুল, B2 5680 কিলোজুল। দেন ফাইনালি যে ডেলেজ এর মান, যে ডেলেজ সমান B1 - B2, তো এখান থেকে আমাদের ফলাফল আসতেছে 958 কিলোজুল। তো আমরা বলতে পারি যে উদ্দীপকের এই বিক্রিয়া থেকে যে মান আমরা পাবো, এনার্জির মান যে পাবো, সেই মান 958, মানে এনার্জির মান 958 আর ডেলেজের মান -958, এবং এইটা এনার্জি আসলে উৎপন্ন হবে। সো সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। তো আমি আশা করব তোমরা এই গয়ের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখো, সবকিছু কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, কোনো সমস্যা নেই। সমস্ত পার্টগুলো তোমাদের জন্য ভেঙে ভেঙে করা হয়েছে। অতএব এই মানগুলো তোমরা যদি একটু বুঝে মানে করতে পারো, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো তাহলে আমাদের এই পর্যন্তই। চলো এবার আমরা যাবো আমাদের নেক্সট প্রশ্নে। তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে। ঘ নাম্বার প্রশ্নে বলতেছে যে 2 নং বিক্রিয়ার বিক্রিয়ক ও উৎপাদ পদার্থসমূহ ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ 2 নং বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছিলাম জিঙ্ক আর কপার সালফেটের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়া হলো, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে উৎপাদে জিঙ্ক সালফেট এবং কপার। তো ওভারঅল আমরা দুইটা পরমাণু পাচ্ছি এবং দুইটা যৌগ পাচ্ছি বিক্রিয়ক এবং উৎপাদ যদি হিসাব করি। এখানে পরমাণু আছে জিঙ্ক এবং কপার, আর যৌগ আছে জিঙ্ক সালফেট এবং কপার সালফেট। তাহলে এই যে দুইটা পরমাণু এবং দুইটা যৌগ, এদের সমন্বয়ে আমার কি তৈরি করতে হবে? বিদ্যুৎ উৎপাদনের কোষ তৈরি করতে হবে এবং সেখানে বিদ্যুৎ উৎপাদন করে দেখাতে হবে। তো আলটিমেটলি এখানে আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন করি আমরা কিসের সাহায্যে, কোন কোষের সাহায্যে? গ্যালভানিক কোষের সাহায্যে। তো এখানে আমাদেরকে গ্যালভানিক কোষের চিত্র আঁকতে হবে এবং ওই সংক্রান্ত ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। নেক্সটে তো আমি যাচ্ছি। আচ্ছা, নেক্সটে ধরো আমি যাচ্ছি কোথায়? এখানে গিয়ে তো ফার্স্টে ধরো আমরা দুটো পাত্র নিলাম। তাহলে এখানে এখন গ্যালভানিক কোষের স্টার্টিং পয়েন্টে কিভাবে হবে? তোমার কাছে দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কপার। তো হিসাব করো যে জিঙ্ক এবং কপারের মধ্যে বেশি সক্রিয় ধাতু জিঙ্ক, তাহলে জিঙ্ক কোথায় যাবে? অ্যানোডে। আর কপার কম সক্রিয়, কপার যাবে কোথায়? কপার যাবে ক্যাথোডে। জিঙ্ক যাবে অ্যানোডে, কপার যাবে ক্যাথোডে। তো আমরা এখান থেকে দেখো যে এই কাজটা করলাম, এই যে একটা জিঙ্কের পাত নিলাম। জিঙ্ক, এই পাত্রের মধ্যে জিঙ্ক আছে এই পাত্রের মধ্যে, আর এই পাত্রের মধ্যে আছে কি? কপার পাত্রের মধ্যে আমরা কপার পাচ্ছি, আর জিঙ্কের মধ্যে পাচ্ছি আমরা জিঙ্ক। এবারে আমরা যার দণ্ড নিলাম তার দ্রবণ লাগবে। সো তার দ্রবণ বলতে কি? জিঙ্কের দ্রবণকে জিঙ্ক সালফেট, ওই যে আমাদের 3 নম্বরে ছিল কে? জিঙ্ক সালফেট যৌগ। 2 নম্বরে ছিল জিঙ্ক সালফেট যৌগ বিক্রিয়কে। আর উৎপাদে আমরা পাচ্ছিলাম কি? আমরা বিক্রিয়ক বা উৎপাদ দুইটা মিলিয়ে যদি আমরা হিসাব করি, আমাদের এখানে কে ছিল? আমাদের এখানে ছিল একটা ছিল জিঙ্ক এবং জিঙ্ক সালফেট, আর একটা ছিল কপার এবং কপার সালফেট। তাহলে আমরা জিঙ্কের সাথে জিঙ্ক সালফেটের যৌগ নিব, আর কপারের সাথে আমরা কপার সালফেটের দ্রবণ নিব। যৌগ না, দ্রবণ নিব। দেন আমাদের হবে কি? বিক্রিয়া হবে কে? দেখো অ্যানোড সবসময় কি বিক্রিয়া সম্পন্ন করে? অ্যানোড সবসময় আমার জারণ বিক্রিয়া সম্পন্ন করে। জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর ক্যাথোড সবসময় কি বিক্রিয়া সম্পন্ন করে? ক্যাথোড আমার অলওয়েজ বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখব যে প্রত্যেকটা জিঙ্ক পরমাণু, এরকম হিসাব করো, প্রত্যেকটা জিঙ্ক পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। জিঙ্ক পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। অর্থাৎ এই যে জিঙ্ক পরমাণু 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হবে।
তো দেখো যখন সে জিঙ্ক 2+ হলো তখন কিন্তু সে আর যৌগ নাই, মানে তখন সে আর পরমাণু নাই, তখন সে আয়ন হয়ে গেছে। আর এখানে একটা শর্ত আছে, আয়নটা থাকতে পারবে দ্রবণে আর দণ্ডের মধ্যে থাকতে পারবে পরমাণু যারা আছে তারা। এই জিঙ্ক যখন আয়ন হয়ে যাবে তখন তাকে অনায়াসে এই দ্রবণের মধ্যে চলে আসতে হবে। ঠিক সেম কাজটা এই জিঙ্কও করবে, ইলেকট্রন ত্যাগ করবে, এখানে চলে আসবে। ঠিক সেম কাজটা ও করবে, অর্থাৎ তোমার এখানে যে তিনটা পরমাণু, মানে তিনটা জিঙ্ক পরমাণু, সবাই দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, তোমার আয়নে পরিণত হবে এবং তারা সবাই দ্রবণে চলে আসবে। ইলেকট্রনগুলো দেখো তার বেয়ে কোথায় যাবে, অ্যানোড থেকে আস্তে আস্তে ক্যাথোডের দিকে যাবে। ইলেকট্রনগুলো তার বেয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে। এখন এই যে ক্যাথোড দ্রবণের মধ্যে যে কপার প্লাস আয়ন আছে, তাহলে এখন এই দণ্ডের গায়ে এরকম লেগে যাবে, এই ইলেকট্রনগুলো আসবে এবং এরকম দণ্ডের গায়ে লেগে যাবে। তাহলে ক্যাথোড দ্রবণের মধ্যে যে কপার আয়নরা আছে তারা আবার কি করতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে চায়। কারণ আমরা জানি যে পজিটিভ যারা তারা সবাই তো নিউট্রালে পৌঁছাতে চায়, মানে তারা সবাই ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হতে চায়। তাহলে ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় যেটা হবে, কপার আয়ন দুইটা করে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা হবে। তো এখানেও দেখো সেম রুল, যে আয়ন যারা আছে তারা থাকবে কোথায়, দ্রবণে, আর পরমাণু যারা আছে তারা থাকবে কোথায়, দণ্ডে। তাহলে এই কপার ইলেকট্রন গ্রহণ করলো, কপার ইলেকট্রন গ্রহণ করে ধাতু হয়ে গেছে, পরমাণু হয়ে গেছে। তো পরমাণু হওয়ার পর তো তাকে আর কেউ এই দ্রবণে রাখবে না, তাকে সবাই দ্রবণ থেকে দণ্ডে শিফট করবে, দ্রবণ থেকে দণ্ডে শিফট করবে। তাহলে আমরা বলতে পারি যে জিঙ্ক 2+ হলো, মানে জারণ বিক্রিয়া সম্পন্ন হলো, দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণটা বাড়লো, আর এখানে কপার আয়নের পরিমাণটা কমে গেল, কপার পরমাণুর সংখ্যা বাড়লো। কপার পরমাণু আগে ছিল 3টা বা 4টা, এখন এও কিন্তু দেখো এই দ্রবণে যে ছিল সেও কিন্তু ধাতু হিসেবে জমা হয়েছে আর দণ্ডের মধ্যে চলে গেছে। তো 4টা ছিল, এখন মোট হয়ে যাচ্ছে 5টা। তো তাহলে ফাইনালি কি বলা যায়, যে জিঙ্ক দণ্ড ক্ষয়প্রাপ্ত হবে বা অ্যানোড দণ্ড ক্ষয়প্রাপ্ত হবে, এখানে পরমাণুর সংখ্যা কমে যাচ্ছে। আর ক্যাথোড দণ্ড কি হবে, আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কেন, কারণ আগে যতগুলো কপার ছিল এখন তার থেকে কপারের সংখ্যা বেশি, আগে ছিল 4টা এখন হয়ে গেছে কয়টা, 5টা। তো দেন আমরা এখন এই বিক্রিয়াগুলোই দেখাবো এখানে। দেখো তো অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া এখানে জাস্ট দেখানো হলো। এই যে যেই বিক্রিয়াগুলোর কথা বললাম, যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, সো 2 ইলেকট্রনটা আসলে অনেক সময় এই পাশে মাইনাস আকারে দেই, তো এই মাইনাসটা ওই পাশে গিয়ে কি হয়ে যায় বলো তো, প্লাস হয়ে যায়। মানে তীর চিহ্নের বাম পাশে যদি মাইনাস থাকে তাহলে তীর চিহ্নের ডান পাশে গিয়ে সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কপারটা উভয় সেম আছে, 2 ইলেকট্রন ক্যান্সেল আউট, দেন যা থাকতেছে জিঙ্ক কপার 2+, জিঙ্ক 2+ কপার। তো আমরা এখান থেকে সমগ্র কোষ বিক্রি দেখাতে পারি। এছাড়াও আমাদের আরেকটা জিনিস এখানে আসলে ব্যাখ্যা করা লাগে, লবণ সেতুর কাজটা কি। এই যে দেখো একটা লবণ সেতু রয়েছে এখানে, লবণ সেতুর কাজ কি, লবণ সেতুর কাজ হলো এই যে তোমার লবণ সেতু কি দিয়ে তৈরি, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। সো পটাশিয়াম ক্লোরাইডকে ভাগ করলে কি পাই বলো তো, পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। পটাশিয়াম ক্লোরাইডকে ভাগ করলে পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পাওয়া যায়, ক্লোরাইড আয়ন পাওয়া যায়। সো ক্লোরাইড আয়নটা এই অ্যানোড দ্রবণে আসবে, কেন বলো তো, কারণ অ্যানোড দ্রবণে তোমার এক্সট্রা জিঙ্ক আয়ন এখানে প্রোডিউস হয়েছে, জিনিসটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা জায়গায় যদি চোর এর পরিমাণ বেড়ে যায় তাহলে সেখানে কি করতে হবে, পুলিশ পাঠাতে হবে যেন চোরদেরকে নির্মূল করে। আবার কোনো একটা জায়গায় যদি পুলিশের পরিমাণ বেড়ে যায়, চোর নাই ধরো, তাহলে সেখানেও তো কোনো না কোনো একটা অকারণ ঘটাতে হবে, কিছু একটা করতে হবে, তার নাহলে তো পুলিশটা বসে বসে খাবে। তো এখানেও ব্যাপারটা সেম, যে এখানে তোমার পজিটিভ বেড়ে যাচ্ছে, তাহলে তুমি অবশ্যই নেগেটিভকে পাঠাও নিউট্রাল করার জন্য, যে পজিটিভ নেগেটিভ নিউট্রাল হয়ে যাবে। আবার এখানে তোমার নেগেটিভ বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কেন কপার তো কমে যাচ্ছে, কপার তো আমার এই দ্রবণ থেকে দণ্ডের মধ্যে চলে যাচ্ছে। তাহলে সালফেট মূলক যেটা আছে, খেয়াল করো, সালফেট মূলক যেটা আছে, তো সেই সালফেট মূলককে আমরা কি করতে পারি, চার্জ মুক্ত করতে, মানে চার্জ মুক্ত বলতে যে নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য আমরা এই পজিটিভ কপার, এই পজিটিভ পটাশিয়ামকে আমরা সালফেটের কাছে পাঠাচ্ছি। তাহলে আমরা আশা করছি তোমরা লবণ সেতুর কাজটা বুঝছো। লবণ সেতুর কাজ হচ্ছে আয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করা। লবণ সেতু কি কাজ করে, আয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করে। যেহেতু জিঙ্কের পরিমাণ এখানে বেড়ে যাচ্ছে, তো সেখানে আমরা কপারকে পাঠাচ্ছি, এই ক্লোরিনকে পাঠাচ্ছি। আবার যেহেতু এখানে সালফেটের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেহেতু এই জন্য এখানে আমরা পটাশিয়ামকে পাঠাচ্ছি, যাতে করে পজিটিভ গিয়ে নেগেটিভকে নিউট্রাল করতে পারে আর নেগেটিভ গিয়ে পজিটিভকে নিউট্রাল করতে পারে। এই আর একটা কাজ হচ্ছে যে দুইটা দ্রবণের মধ্যে সংযোগ দেওয়া। দেখো আমরা একটা কানেক্টিভিটি সেতু তৈরি করছি, যে সেতু পজিটিভ নেগেটিভ একটা সেতু তৈরি করছি। সো এই যে এইভাবে যদি ব্যাখ্যা করে দাও তাহলে তোমাদের এই প্রশ্নের ঘয়ের অ্যান্সারও ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু এখান থেকে কমপ্লিট করলাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো তাহলে আজ এ পর্যন্তই, নতুন কোনো সৃজনশীল প্রশ্নে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।